সেনাপতির কন্যার সাথে প্রেম করার অপরাধে এবার বুঝতে পারবে শাস্তি কত কঠোর হতে হবে। তাকে রাজ দরবারে নেই, তাকে দেওয়া হবে কঠোর শাস্তি। এখানে কে আছিস? আর সেই শাস্তি দেবে নবাব জাফর শাহ। জনাব, বন্দীকে দরবারে হাজির করুন। এখানে কে আছিস? বন্দীকে দরবারে হাজির করো। সৈনিক, তুমি এবার যাও। শিবল সালাত তমল খান, বলুন জনাব। চাবুকটা আমার হাতে দেন। এই নিন জনাব। বন্দী, তোর এত দুঃসাহস সেনাপতির কন্যা মালেকাকে তুই তাকে প্যার করিস, এবার বুঝতে পারবে সেই ভালোবাসার শাস্তি কত ভয়ঙ্কর। তাই করুন। শাস্তির ভয় এই সেলিম করে না জনাব। আমি এখনো বলছি জনাব, আমি মালেকাকে মনে প্রাণ উজাড় করে ভালোবাসি। তাকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। কি বললে? সামান্য একটা কাঠুরিয়ার ভাগ্নে হয়ে নবাবের সামনে কথা বলতে সাহস তোর কি করে হলো? চাষার বাচ্চা, এবারে বুঝতে পারবে শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে, কত কঠোর হতে পারে। সত্য কথা বলতে এই সেলিম কোনোদিন ভয় পায় না জনাব। জানিস, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোকে কি শাস্তি দিতে পারি? জানি জনাব, আমি জানি। অন্যায় বিধানে আপনি আমার প্রাণ দণ্ড দিতে পারেন, তবু আমি আমার মৃত্যুর ভয়ে ভালোবাসাকে আমি অস্বীকার করতে পারবো না জনাব। ভালোবাসা না না জানোয়ার, মারিবে না মারবে না জনাব, সহে না প্রাণে। আপনি আমাকে আর মারবেন না। কি বললে? আমাকে ক্ষমা করে দিন। হাই মারিবে না মারবে না জনাব, মারবে না মারে জনাব। আপনি আর মারবেন না, আপনার চাবুকের ঘাত আমি আর সইতে পারছি না। আমার মামা শুনলে জনা কেঁদে যাবে, মরে জনাব কেঁদে যাবে, মরে। আমার
জনাব। জনাব, চাবুকটা আমার হাতে দিন জনাব। ঠিকই বলছো, এর শাস্তি আমি নিজ হাতে দেব। না তাই করুন না। জনাব, তাই করুন। বল না বল না বল, খানদারের বাচ্চা! বল! আহ! আহ! একই বেগম, এখনো বলছি চাবুকটা ফেলে দিন, নইলে আমার হাতের পিস্তল কাউকে ক্ষমা করবে না। ফেলে দিন চাবুক। বেগম, তুমি পিস্তল হাতে তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি এই যুবককে মুক্ত করে নিতেই। কমলকা, এই জনাব, ও যে আমার বন্দী, ওকে আমি নিয়ে যেতে দেব না জনাব। এই, তার বন্ধিত্ব আমি মুক্ত করে দিলাম। মা মা, তুমি তুমি আমাকে মা বলে ডাকলি? ডাকো আবার, তুমি আমাকে মা বলে ডাকো। মা আমি যে মা ডাকে কাঙালিনি, এই ডাকটা শোনার জন্যে আজও আমি বেঁচে আছি। জানো, সন্তানের মা হয়েও মা আমি যে সন্তানের মুখে মা ডাক শুনতে পারিনি। কিন্তু কিন্তু আপনি কে মা? আমি আমি এই রাজ্যের বেগম। বেগম? এমন শয়তানের বেগম যে এত মহৎ হতে পারে তা আমার জানা ছিল না মা, তা আমার জানা ছিল না। তাই তো আমি আপনার মহত্ব দেখে আমি আপনাকে জানিয়ে যাচ্ছি হাজারো হাজারো সালাম, হাজারো হাজারো সালাম। যাও বাবা যাও, এই মুহূর্তে তুমি প্রাসাদের বাইরে চলে যাও। আর শোনো, এই পিস্তলটা তুমি সাথে করে নিয়ে যাও। তোমাকে কেউ বাধা দিলেই এই পিস্তলের গুলিতে তুমি তার মাথাটাই উড়িয়ে দেবে। আচ্ছা আচ্ছা বাবা, বলো না মা। বলো না তোমার নাম কি? আমার নাম হচ্ছে সেলিম। সেলিম? হ্যাঁ মা। বাবা সেলিম, তুমি তোমার মায়ের কোলে, তোমার এই মায়ের কথা কি তোমার মনে থাকবে? যে সন্তানকে আপনি শাস্তির হাত থেকে রক্ষা করেছেন, সেই সন্তানকে কোনোদিন তার মায়ের কথা ভুলে থাকতে পারে? পারে না মা, পারে না, কোনোদিন না মা, কোনোদিন না, কোনোদিন না। এখানে কে আছিস? বন্দি পালিয়ে গেছে। যেতে দিন ওকে, আপনি যেতে দিন জনাব। বেগম, তুমি উলমাদেনি, তাহলে আমাকে কারামুক্ত করুন। হ্যাঁ, হ্যাঁ, আমি তাই করব। একটা পাগলের স্থান রাজদরবারে নয়, তার স্থান হচ্ছে কারাকক্ষে। তাই হবে জনাব, তাই করুন, তাই করুন। শিব সাতমল খান, বলুন জনাব। এই দুষ্ট পাগল নিখে বন্দি করে
তুমি পাগলা গারথে রেখে আসো। আমি তাই করবো জনাব। শান্ত হন। একই ফকির সাহেব। আগে ফকির সাহেব, আপনি রাজে দরবারে দেখতে এলাম আগ্রাবাদের সিপাহসালার কত বড় বেয়াকুব। ফকির সাহেব, শয়তানের দল। আরে চটে যাচ্ছেন যে, বেয়াকুব না হলে কি এই আগ্রাবাদের রাজলক্ষ্মীকে বন্দী করতে পারেন? কোন অধিকার এখানে চর্চা করতে পারবে না ফকির সাহেব। তুমি তুমি তোমার ভেবে রাখা উচিত এটা হচ্ছে রাজদরবার। রাজ দরবার, বেরিয়ে যাও ফকির, বেরিয়ে যাও। আপনি কেমন অবদার্থ? নিজের স্ত্রীকে কারারুদ্ধ করার আদেশ দিয়েছেন। খোদা আপনার গুনাহ কোনদিন মাফ করবে না। এখনো সময় আছে, এই পাপ কাজ থেকে ফিরে আসুন। আমি জানতে চাই আপনি এখান থেকে যাবেন কিনা। জানি ভালো কথা, মানে কাটি কথা বেঈমানের দরবারে স্থান পাবে না। কে বেঈমান? আপনি বেঈমান। ফকির সাহেব, আপনাদের নবাব জাফর সাহেব বেঈমান। সামনে কথা বল। ফকির। চিৎকার করবেন না জনাব। দেখলে মা, সত্যি কথা বলতে জনাব কেমন কেঁপে গেলেন। আরেকবার এই বেঈমানের কথা উচ্চারণ করলে আমি তোকে বন্দী করতে বাধ্য হব। প্রয়োজনে আপনাকে আমি চাবুক মারতে বাধ্য হব। খোদা তাআলা প্যারের বান্দার গায়ে খোদা তাআলা প্যারা বান্দার গায়ে চাবুক মারার শক্তি কারণে। বলুন বলুন ফকির সাহেব, আমার স্বামী বেঈমান হলো কেমন করে? এই মসনদের লোভে সে তার বড় ভাইকে বিষ পানে হত্যা করেছে। খামোশ বেয়াদব। আমায় হুকুম দেন জনাব, আমি ফকিরের মাথাটা এই তরবারির আঘাতেই উড়িয়ে দেই। সাবধানে সিপাহসালার, আমি ফকির নই, আমি শাহজাদার ভাই। আমি শাহজাদার ভাই। এতদিন পর তুই ফিরে এলে ভাই। হ্যাঁ, ভাইজানের মৃত্যুর রহস্য সংগ্রহ করে আমি আজ রাজপ্রাসাদে ফিরে এলাম। এই মসনদে বসেছে বলে আমার কোনো দুঃখ নেই ভাইজান, তবে বড় ভাইজানের মৃত্যুর রহস্য আমি যে কোনোদিন বলতে পারবো না। আমার অপরাধ নিচ্ছে রে ভাই, তুই বিশ্বাস কর। ভাইজানের মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানি না রে ভাই, সব মিথ্যে। তুই যা শুনেছিস সব মিথ্যে। সত্য হলেও তোমার বিচার আমি করবো না ভাইজান, কারণ আমি যে তোমার ছোট ভাই। তবে আমার সর্বনাশ যদি করতে চাও, এই দুনিয়ার সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না ভাইজান। চলুন ভাবি সাহেবা, চলে আসুন আমার সঙ্গে। তাই চলো ভাই, আমরা এই পাপপুরী থেকে চলে যাই। হ্যাঁ তাই চলো।
শাহজাদা প্রান্তে বেগম সাহেবাকে নিয়ে চলে গেছে জনাব। অসম্ভব, অসম্ভব তমাল খা, অসম্ভব। আমার পথের কাঁটা এই দুনিয়ার বুক থেকে কেমন করে সরাতে হবে সেই জাফর শাহ ভালো করে জানা আছে। কারণ আমি বড় ভাই হামিদ শাহকে আমি যে পথে পাঠিয়েছি, আমি সেই এফরানিকে আমি সেইভাবে এই রাস্তায় পাঠিয়ে দেব। তবু এই মসনদকে আমি হারিয়ে যেতে দেব না। হলে আমি আমার জীবন দিয়েই আপনাকে আমি সাহায্য করব না। ধীরে ধীরে সিপসলা ধীরে। এই মুহূর্তে এফরানকে উত্তেজিত করা ঠিক হবে না। তুমি এসো আমার সাথে। তাই চলুন জনাব, তাই চলুন, তাই চলো সিপসলা। উজির সাহেব, জাহাপনা, মেয়ে আমার বিয়ের উপযুক্তা হয়েছে, তাই আমি মনস্থির করেছি তাকে দেখে শুনে একটি ভালো পাত্রস্থ করতে। এতে আপনার কি অভিমান? জাহাপনা, এ তো আনন্দের কথা। আমেনার কন্যা সুলতান, আপনার একমাত্র কন্যা, তাকে সুখী করার যে আপনার অত্যন্ত প্রয়োজন। তাহলে আর দেরি না করে পাত্র সন্ধানে চলে যান। হ্যাঁ জাহাপনা, আমি পাত্রীর সন্ধান করে রেখেছি। সেই পাত্র শুধু যে আপনার হুকুমের অপেক্ষায় ছেয়েছি। তাহলে বলুন কোথাকার সেই পাত্র? সেই পাত্র জনাব বঙ্গরাজ্যের শাহজাদা মুরাদ। বঙ্গরাজ্যের শাহজাদা মুরাদ? হ্যাঁ জাহাপনা। বঙ্গরাজা কি এই বিয়েতে রাজি হবেন? আপনার কন্যার সাথে তার পুত্রের বিয়ে দিতে নিশ্চয় তিনি অমত করবে না জাহাপনা। আমার মনে হয় মুরাদের সঙ্গে বিয়ে হলে মা আমিনা যে সুখী হবে জাহাপনা। তাহলে আর কাল বিলম্ব না করে আপনি আজ ওই বঙ্গরাজার কাছে চলে যান, আমার মা আমেনার বিয়ের প্রস্তাব করব জাহাপনা। আমার অভিবাদন গ্রহণ করুন সুলতান। সিপাহশালার তুমুল খাম, হঠাৎ আপনি আমার এই রাজ দরবারে কেন? জনাব, আমি এসেছি আমার জনাবের একটি ফরমান নিয়ে। দেখি কি সেই ফরমান? এই নিন জনাব। জাহাপনা। দেখুন তো উজির সাহেব, নবাবের ফরমানে কি লেখা আছে? আমি তাই করছি জনাব, আমি তাই করছি।
মহামান্য সুলতান সাহেব বিগত 15 বছর আপনার রাজকর নবাব দরবারে পাঠান নাই, ভুলে যাবেন না আপনি আমার অধীনস্থ সন্তান। রাজকর না পাঠানোর অপরাধে আপনাকে আমি শাস্তি দিতে পারি জাহাপনা। তাই আমার প্রমাণ পর মাত্রই সমস্ত রাজকর নবাব দরবারে না পাঠালে আমি আপনাকে মস্তজাত করতে বাধ্য হব। জনাব রাজ্যের নবাব জাফর শাহ একই প্রমাণ পাঠালো জনাব। শীঘ্রই যে 15 বছর রাজকর পরিশোধ করতে হবে। জনাব নবাব জাফর শাহর জেনে রাখা উচিত 15 বছর পূর্বে এই পরলোকগত নবাব হাবিব শাহ আমাকে স্বাধীন নবাব হিসাবে এই সাদেকপুর রাজ্যের মসনদে অধিষ্ঠিত করে গেছেন। আমি 15 বছরের খাজনা পরিশোধ করে স্বাধীন সুলতান হিসাবে এই মসনদে অধিষ্ঠিত হয়েছি। এখন নতুন করে নবাব জাফর শাহ রাজ্য দাবি করছে কেন? পরলোকগত নবাব স্বাধীন সন্তান বলে ঘোষণা করে গেছে। বর্তমান নবাব তা মানছেন না সম্রাট। আমি নবাবের অন্য আদেশ মানব না। তাহলে আপনাকে মসনদ হারাতে হবে। আমার মসনদ কেড়ে নেবার শক্তি ওই নবাব জাফর শাহর নেই। জানাব না। তাহলে কে সত্যই বর্ষতা মেনে নেবেন না? আমাদের দেশ স্বাধীন, আমাদের দেশ স্বাধীন। এদেশের সহযোগিতা করতে রক্ষা করতে আমরা যে রক্ষা দেব, প্রয়োজন হলে প্রাণ দেব, ভাবো যে বিদেশের পায়ে দেশের অমূল্য সম্পদ তুলে দেব না। সন্তানের একই মত। আমার একই মত। এই দেশের মানুষ আজ 15 বছর ধরে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তাই কেউ যদি এক স্বাধীন নাগরিককে বাধা দিতে আসে, তাহলে আমি সেই শয়তানদেরকে ধরে ধরে এই সাদেকপুর মাটিতে ঘুম পাড়িয়ে দেব। আর সিপাহ সালার তুমুল খা, আপনি আপনার নবাবকে গিয়ে বলুন এ দেশ আমারই থাকবে। নবাবের রক্ত চক্ষুর ভয়ে দেশের ইজ্জত আমি বিলিয়ে দেব না ওই বিদেশিদের পায়ে। যান, এখন এই মুহূর্তে চলে যান, নইলে আপনাকে মাথা নেড়ে গুল ঢেলে গাধার পিঠে ছড়িয়ে এখান থেকে করে দেব। তবে আমি যাব, আপনাকে গ্রেফতার করে নিয়ে যাব নবাবের দরবার। সাবধান উজির সাহেব, আমার কাজে বাধা দেবার চেষ্টা করবেন না। আর আমাকে বাধা দেওয়ার শক্তি এই রাজ্যের কারো হবে না। কোথায় সৈনিক?
বন্দী করাই এই অদ্যত সন্তানকে। নবাবের পাচাটা কুকুরের এত বড় স্পর্ধা, আমাকে বন্দী করবেন? আমি তোকে এই সাদেকপুরের মাটিতে জ্যান্ত সমাধি দিব। আমিও তাই দেখতে চাই সম্রাট, আমিও তাই দেখতে চাই। আই তবে নবাবের পাচাটা কোথায়? আমিও প্রস্তুত, করে নষ্ট করিব যাবে আর বাহুতে এবার আপনাকে কে রক্ষা করবে সম্রাট? আমি রক্ষা করব। বেঈমান, বাস ধর অস্ত্র, গরিরণ, দেখা যাবে কার বাহুতেই কে হয় তাই করে পথ। হোক। আরো আরো কেউ কি আছে? আছে, মানুষ আছে। তুই বেয়াদব, তুই আমাকে চিনতে পারছিস না শয়তান? সেদিন আমাকে একা পেয়ে আমাকে চাবুকের পর চাবুকে মেরে আমার দেহটাকে কত বিক্ষত করে দিয়েছিস। আজ এসেছি তার বদলা নিতে। সেলিম তুই এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে। অগম অগো, কে আছো? আমাকে একখানা অস্ত্র দাও। এই নাও অস্ত্র। শয়তান এবারে বুঝতে পারবে আমাকে চাবুক মারার শাস্তি কত কঠোর, কত ভয়ানক হতে পারে। সহ্য করে আমার অস্ত্র। এবার কে তোকে রক্ষা করবে শয়তান? এবার ইচ্ছা করলে আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু না, তুই যে জানোয়ার হয়েছিস সেই জানোয়ার আমি নই। তাই আমি তোকে ক্ষমা করে দিলাম। যা, এখান থেকে চলে যা, নইলে নইলে আমি তোকে ক্ষমা করব না। একটা চাষার মধ্যে যেমন সত্য আছে, সেজন্যই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। উজির সাহেব, এই শয়তানকে জুতোর মালা পরিয়ে এখান থেকে বিদায় করুন। আমি তাই করব। যাও বেটা। ধাক্কাও দেয় না। কে তুমি যুবক? আমি এক হতভাগ্য কাটুরিয়ার ভাগ্নে। সুলতান দরবারে তুমি কেন এসেছো? আমার মামা কাটুরিয়া আমাকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছে, তাই তো সুলতানের দরবারে এসেছি একটা চাকরি পাওয়ার জন্য। বাপজান, তুমি তো নিজের চোখেই দেখলে তার কেমন বীরত্ব। আমার মনে হচ্ছে তাকে আমাদের রাজ্যে একান্ত প্রয়োজন। জনাব, আমারও যে তাই মনে হচ্ছে। আমাদের এই প্রাসাদে
এই নৌজওয়ানকে একটা চাকরির ব্যবস্থা করা হোক জনাব। তুই টিকে বলুন জনাব। তোমার বিরুদ্ধে আমি মুগ্ধ হয়ে আজ যে উপকার তুমি আমাকে করেছ আমার চিরদিন স্মরণ থাকবে। আর তোমার বীরত্বের উপহার হিসাবে আজ তোমাকে আমি আমার প্রধান সেনাপতি হিসাবে অধিষ্ঠিত করলাম। জনাব, এ হচ্ছে আপনার সহানুভূতি জনাব, এ আমি কোনোদিন ভুলবো না জনাব। তাই তো আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি দৃঢ়তার সঙ্গে প্রতিজ্ঞা করে বলছি, যে সম্মানিত আপনি আমাকে করেছেন আমি আমার জীবন দিয়ে হলেও তা রক্ষা করব। তোমার সম্মান স্বরূপ আজ দিলাম এই শানিত তরবারি, তা দিয়ে তুমি জাফরের অন্যায় অত্যাচার যাই হোক না কেন তোমার বীরত্বের পুরস্কার হিসাবে তুমি সেটাকে টুকরো টুকরো করে এই সাদেকপুরের স্বাধীনতা রক্ষায় একজন অংশীদার হিসাবে তুমি গ্রহণ করো এই পবিত্র শানিত তরবারি। জনাব, আমি এই আপনার দেওয়া সম্মানিত তরবারি হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলছি, যদি কোনো বিদেশি শত্রু আপনার রাজ্যে প্রবেশ করে আমি তাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। তারপরেও যদি আপনার রাজ্যে বিদেশি শক্তি আসে তাহলে মনে রাখবেন সেনাপতি সেলিম নেই, সেনাপতি সেলিম মরে গেছে জনাব, সেনাপতি সেলিম মরে গেছে। বেঠি, বাপজান, তুমি সেলিমকে নিয়ে অন্দর মহলে যাও। আমি তাই যাচ্ছি বাপজান। সৈনিক, এসো সৈনিক আমার সাথে। চলুন শেহজাদি। দাঁড়াও, বলুন। শোনো, তোমার মতো এমন একটা বীর আমি আগে কখনো দেখিনি। আর তোমার মুখে আমাকে আপনি বলে আর তুমি সম্বোধন করো, এটা যে আমার মোটেও পছন্দ হচ্ছে না সেলিম। আজ থেকে তুমি শুধু আমাকে আমেনা নাম বলেই ডাকবে। ঠিক আছে, আমি রাজি, কারণ আমার যে চাকরিটা জরুরি প্রয়োজন। আর শোনো আরেকটি কথা, তুমি যখন আমাদের প্রাসাদে তুমি একটা চাকরি পেয়েছো, আমি যখন যা বলবো তোমাকে তখন তাই করতে হবে। বলো তুমি রাজি? আমি রাজি শেহজাদি। বেশ, তাহলে এসো, তুমি আমার কাছে এসো। এই তো আসলাম, এবার বলো কি বলবে তুমি? বলবো? হ্যাঁ বলো। চাঁদে মনো সুন্দর বন্ধু, আরো সুন্দর তুমি গো, আরো সুন্দর তুমি। সুন্দর যেমন আরো সুন্দর তুমি গো, আরো সুন্দর তুমি। হাই গো তোমায় দেখে তোমার রূপে মুগ্ধ হলাম আমি গো, মুগ্ধ হলাম আমি। না শেহজাদি, কেন? এ হতে পারে না। কেন হতে না, পারে না, না। শোনো সেলিম, আমি তোমাকে যা বলছি আমার মনে থেকে বলছি। না শেহজাদি, মেনে নাও। তা কিছুতেই হতে পারে না।
হাই গো তোমায় দেখে মুগ্ধ হলাম আমি গো মুগ্ধ হলাম কি হলো সেলিম, তুমি আমাকে কিছু বলবে না? না না, তুমি তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি সেলিম। বলো গো মনের মানুষ, বলো আমার কাছে গো, বলো আমার কাছে। হাই গো তোমার মতো মনের মানুষ আমার নাই গো, আমার আজ নাই। কি হলো সেলিম, তুমি কিছু বলবে না? না সে যদি কেন? না, আমার পক্ষে তা সম্ভব নয়। সেলিম, বলো। তুমি কি তাহলে আমাকে আমি জানতে চাই তুমি কি তাহলে? হ্যাঁ সেলিম, হ্যাঁ, তোমার বীরত্ব আমাকে যে একেবারে পাগল করে তুলেছে, তাই তোমাকে আমি বলছি, তোমাকে তোমাকে মানে মানে তোমাকে তোমাকে আমি ভালোবাসি সেলিম। আমি না? হ্যাঁ। না না, মানে আর কোনো কথা নয়, আমি তো বললাম আমি যতদিন তোমার পাশে আছি তোমার কোনো ক্ষতি হবে না। চলো, বাপজান হয়তো আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ তাই চলো। তাই চলো।